This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আসি পরে খবরে বালুরঘাটে ভাঙলো আত্রেই নদীর ওপর তৈরি হওয়া ড্যাম, ভাঙলো তার লোহার কাঠামো। রাজ্য সরকারকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে উন্নয়ন এবং বিপর্যয় সমর্থক। 2 বছর আগে তৈরি হওয়া ড্যামও ভেঙে গেল। ব্যর্থ মুখ্যমন্ত্রীর রাজত্বে যে কায়দায় প্রাতিষ্ঠানিক লুট চলছে তাতে রাজ্যের মানুষও এই সরকারকে গুঁড়িয়ে দেবে, এ কথা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। মাননীয় মুখ্যমন্ত্রীর অভ্যাসই হচ্ছে বিন তুগলকের মতো, মোহাম্মদ বিন তুগলকের মতো উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপর তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। সরকারটাই তো হেলে গেছে, সরকারটাই দুদিন পর এবে উড়ে চলে যাবে। ছবিটা আরো একবার দেখাই আপনাদের। বালুরঘাটের ডাকরা এলাকায় আত্রেই নদীর বাঁধের একাংশ ভেঙে পড়ায় বিপত্তি। সকালেই জলের তোড়ে ভাঙলো বাঁধের উপর থাকা লোহার কংক্রিটও। গতকালই নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি হয়েছে এমন অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। বাঁধ ভেঙে যাওয়ার পর থেকেই আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে যাতে জল ঢুকতে না পারে তার জন্য বালির বস্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর। জলের গতিবেগ কমানোর চেষ্টাও করছে প্রশাসন। ঘটনাস্থলে বালুরঘাট ডিভিশনের সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা। গত 1 বছর আগেই এই আত্রেই নদীতে জল ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী একটি স্বল্প দৈর্ঘ্য বাঁধ তৈরি করেছিলেন এবং তার উদ্বোধন করেছিলেন। তার 1 বছরের মধ্যেই সেই বাঁধ সংলগ্ন নদী পার ভেঙে গেল। গতকাল রাত থেকে এই ভাঙন শুরু হয়েছে। এই বাঁধের একাংশ কিন্তু ভেঙে গেছে। নদী পাড়ের বাসিন্দাদের দাবি নিম্নমানের কাজ হয়েছে। এ নিয়ে কিন্তু বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার টুইট করছেন। তিনি বলছেন নিম্নমানের কাজ হয়েছে, তার জন্যই কিন্তু পুরো এই নদী পাড় বা নদী বাঁধ যেটা সেটা ভেঙে গেছে। গতকাল রাত থেকে কিন্তু ভাঙন শুরু হয়েছে। আজ সকালে কিন্তু ঘটনাস্থলে এসেছেন এসডিও সদর, এছাড়াও রয়েছেন সেচ দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। কীভাবে এই ভাঙন রোধ করা যায় সেই ব্যবস্থায় তারা কিন্তু নিচ্ছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এখানে আপাতত বালির বস্তা দিয়ে জলের গতিবেগটা আটকানো হবে এবং ভাঙনটা রোধ করা হবে। তারপর কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল রাতভর আতঙ্কে কাটিয়েছেন এই চকভিগু ডাকরা এলাকার বাসিন্দারা। বালুঘাট থেকে রূপক সরকারের উপর TV9 বাংলা। বন্যার সময় হলে তো আরও বেশি ভয়ঙ্কর হতো, খরার সময়ের জন্য একটু রক্ষা পাবে। এটা তাড়াতাড়ি মেরামত করা হোক। এই ধারগুলো যেরকম যে সিঁড়িগুলো, এগুলো তো দেখে তো মনে হচ্ছে নিম্নমানেরই কাজ হয়েছে। আর একটু ভালো কাজ করতে হবে, আর একটু ভালো কাজ করলে ভালো হতো। এখানে কালকে দেখলাম জলের তল দিয়ে নেকেশ হয়েছিল, ওই পাশে ঘোলা জল বাড়াচ্ছিল, তারপরও আস্তে আস্তে জিনিসটা ভেঙে গেল। দেবে যাওয়ার পরে কাল সন্ধ্যার থেকেও ভাঙা চালু হয়েছে। এখানে এই যে সিঁড়িগুলো আছে, সিঁড়িতে কোনো রড নেই, নিচ থেকে মাটি ডাউন হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। তার থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বড় ধরনের রাখা হয়েছে। মানে একদম নিম্নমানের কাজ হয়েছে, নিম্নমানেরই কাজ হয়েছে ধারের কাজগুলো। আপাতত যে জলের ভেলোসিটিটা এটা কমানোটাই মেন টার্গেট। তো ওনারা বালির বস্তা এগুলো বলেছে ভেলোসিটিটা কমাতে হবে। তারপর যেটা লস হয়েছে আর কি, ইরোশন হয়েছে, সেটাকে রেস্টোর যতটা করা যায় সেই ট্রাই করা হচ্ছে। আসি পরের খবরে। বেআইনি বহুতল নিয়ে কঠোর পদক্ষেপ কামারহাটি পুরসভার। কামারহাটি পুরসভার 1 থেকে 7 নম্বর ওয়ার্ডের মধ্যে 57টি বেআইনি বহুতল ভেঙে ফেলার নির্দেশ। ইতিমধ্যেই 7 নম্বর ওয়ার্ডের ধোবিয়া বাগান এলাকায় বিপজ্জনক বহুতল ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরেই এই সমস্ত বেআইনি বহুতলের মালিকদের নোটিশ পাঠানো হলেও পুরসভার ডাকে তারা সাড়া দিয়ে আসেননি। আর সে কারণেই বেআইনি বহুতলগুলি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মন্তব্য পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার। আমরা হিয়ারিংটা প্রায় 3 বার ডেকেছি। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যখন আসেনি আমরা বোর্ড তখন এগুলোকে ডিমোলিশ করার অর্ডার করলাম। 57র মধ্যে 17টা এফআইআর আর এখন ডিমোলিশ করার অর্ডারের যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাকিটা। তো তারপরে আমরা দেখে এর পরবর্তীকালে কোন পথে যেতে হবে। অলরেডি একটা বাড়ি ভাঙা শুরু করেছে 7 নম্বর ওয়ার্ডের বাড়িতে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় নেতাদের নিয়ে বৈঠক করেন এবং সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসায় পঞ্চমুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর পাশাপাশি
মদন মিত্রকে তিরস্কার করেন তিনি। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট, ভর্ৎসনা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও। আরো বিস্তারিত জানবো, সৌরভ গুহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকবেন, কথা বলবো তার সঙ্গে। তবে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পরিষদীয় দলের বৈঠকে জ্যোতিপ্রিয়র প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মদন মিত্রকে তিনি তিরস্কার করেন। এর পাশাপাশি তিরস্কৃত হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অর্থাৎ প্রশ্ন উঠছে, একদিকে বালুর প্রশংসায় মমতা, অন্যদিকে মদন মিত্রকে তিরস্কার কেন, জানতে চাইবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি আমাদের সঙ্গে সৌরভ গুহ রয়েছেন, আমি সরাসরি সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, মদন মিত্রের জন্য ভর্ৎসনা, অথচ জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়, কেন? দেখো, বেফাস মন্তব্যের জন্য শুধুমাত্র মদন মিত্র নয়, মদন মিত্রকে তিনি ভর্ৎসনা করেছেন, বলেছেন বারে বারে ক্ষমা চাইলে কি ক্ষমা করা যায়। উদয়ন গুহ বেশ কিছু বেফাস মন্তব্য করেছিলেন। উদয়ন গুহকে তিনি সরাসরি বলেছেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চাও। বিধান উপাধ্যায়, আসানসোলের গুরুত্বপূর্ণ বিধায়ক, তাকে বলেছেন তোমার কাণ্ড কারখানায় কান পাতা যাচ্ছে না। এই সব মিলিয়েই কিন্তু যাদের বেফাস মন্তব্য, যাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে সমালোচনা উঠছে, সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে, তাদেরকে কিন্তু সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তার করা কোনো মন্তব্যকে ঘিরে কিন্তু কোনো বিতর্ক হয়নি। বরং বলা যায় যে তৃণমূল কংগ্রেস মনে করে যে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে, তাকে ঘিরে যে অভিযোগগুলো সেগুলো উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগকে প্রমাণ করতে পারেনি। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জ্যোতিপ্রিয় মল্লিক যে উত্তর 24 পরগনার রাজনৈতিক মাটিতে আবারও একটা বড় ভূমিকায় আসতে চলেছেন, আজকে কিন্তু তৃণমূল সুপ্রিমো তা স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি বলেছেন 2/3 ভোটে জিতে 2026-এ ক্ষমতায় আসব। যখন দিল্লির এই নির্বাচনের পর একটা রাজনৈতিক মহলে চর্চা উঠেছে যে তাহলে এবার কি 2026 খুব টাফ হয়ে গেল, সেই সময় দলের বিধায়কদের সভায় 2/3 ভোটে জিতে ক্ষমতায় আসবো বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একই সঙ্গে যে কথাটা আমরা আগেও আলোচনা করলাম, দলের সিদ্ধান্ত নেবেন চেয়ারপারসন, এ কথা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ, আরো একবার তোমাকে আরেকটা জিনিস জানতে চাইবো। একদিকে মদন মিত্র কয়েকদিন আগে TV9 বাংলায় বলেছিলেন যে দলে টাকা দিয়ে পদ কেনা যায়, আজকে মদন মিত্রকে ভর্ৎসনার মুখোমুখি হতে হলো কি সেই মন্তব্যের জন্যই? নিঃসন্দেহে TV9 বাংলার মুখোমুখি হয়ে তিনি আইপ্যাককে একদিকে আক্রমণ করেছিলেন নাম না করে, অন্যদিকে টাকা দিয়ে পদ পাওয়ার কথা তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন। তারপর তুমি যদি দেখো, তারপর তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, বারে বারে ক্ষমা চাইলে কি আর ক্ষমা করা যায়। কিন্তু দল কিন্তু এখনো কোনো বড়সড় পদক্ষেপ মদন মিত্রের বিরুদ্ধে নেয়নি। তাহলে কি গুরু পাপে লঘুদণ্ড, জাস্ট একটা ভৎসনা করেই মদনকে, পুরনো দিনের সেনাপতি কর্মী মদন মিত্রকে ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি কোনো বড় সড়ো কিছু অপেক্ষা করছে মদন মিত্রের জন্য, বড় পদক্ষেপ নেবে দল তার বিরুদ্ধে? খুব গুরুত্বপূর্ণ কি জানো, যে সংখ্যালঘু ক্ষেত্রে নবীন প্রজন্মের নেতা মোশাররফ হোসেন, আজকে তাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে বিধায়কদের মাঝখানে এই যে প্রবীণ নিয়ে যখন আমরা কথা বলছি, দলে যখন প্রবীণ নেতাদের গুরুত্ব, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন কাজের ক্ষেত্রে যদি নবীন কেউ ভালো কাজ করে তাকেও তিনি গুরুত্ব দেবেন। মোশাররফ হোসেন ইটাহারের বিধায়ক, তাকে তিনি তুলে ধরেন এবং বলেন মোশাররফ যেভাবে কাজ করছে সেটাই সবার করা উচিত, সেটাই মডেল হওয়া উচিত। এরপরে তিনি মোশাররফকে সভায় তুলে দেন এবং বলেন যে মোশাররফ তুমি বলো কিভাবে তুমি কাজ করছো। মোশাররফ বলেন বুথে বুথে গিয়ে আমি পুরনো কর্মীদেরকে একত্র করছি এবং তাদের সঙ্গে যোগাযোগ করছি। খুব গুরুত্বপূর্ণ। ইটাহারের MLA, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা এবং মাইনরিটি ফিনান্স কমিশনের চেয়ারম্যান, এই নতুন মুখ, তাকে কিন্তু গুরুত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে এটা কিন্তু একটা সুদূর প্রসারী ফল হতে পারে সংখ্যালঘু ক্ষেত্রে। একেবারে নজর রাখো পরিস্থিতির উপর। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ দা, একদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ পঞ্চমুখ, আর অন্যদিকে মদন মিত্রকে তার বেফাস মন্তব্যের জন্য সংবাদ মাধ্যমে মাঝে মধ্যে মুখ খোলার জন্য ভর্ৎসনা মুখোমুখি হতে হলো। দেখুন, রেশন কেলেঙ্কারির আসল উপভোক্তা কে? জ্যোতিপ্রিয় মল্লিক তো আসল উপভোক্তা না। এই যে 10,000 কোটি টাকার কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির শেষ গন্তব্য কোথায় ছিল? তো স্বাভাবিকভাবেই সর্বোচ্চ যে উপভোক্তা, তার জন্য যিনি এত মাস, প্রায় 16 মাস জেল খেটে এলেন,
বেরিয়ে আসার পর তার তো প্রশংসা করতেই হবে, সে নিয়ে এর মধ্যে এটা স্বাভাবিক। আর তৃণমূলের চোর চারটা, চিটিংবাজ, সিন্ডিকেটবাজ, কাটমানিখোর এদেরই হচ্ছে জয় জয়কার, সেটা আরো একবার প্রমাণ হলো। রেশন দুর্নীতিতে 10,000 কোটি টাকার দুর্নীতি, গরিব মানুষের পেটে যাওয়া চাল চুরি করে যে মন্ত্রী জেলে গেল, তার যদি প্রশংসা করেন এ রাজ্যের মাননীয়া, তাহলে বুঝতে হবে যে গোলমাল তো কোথাও আছে। বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, অনেক ধন্যবাদ।